আগের সরকারে যেমন লবিবাজি হয়েছে, শিল্পীরা সেখানে কোনোভাবে কথা বলেননি এবং তারাই শুধু কাজ করেছেন এবং কিছু শিল্পীর পেটে লাথি মারা হয়েছে, আমি সেইটার বিরুদ্ধেই বলতে গেছিলাম যে এই জায়গাটা অন্ততপক্ষে একটু পরিষ্কার হোক। একজন গুণী শিল্পী হয়েও কাজ পাননি তিনি। বারংবার পরাজিত হতে হয়েছে সংস্কৃতি জগতের রাজনীতির বেড়াজালের কাছে। সেই প্রতিবাদ ও কাজের আর্জি নিয়ে জনতার দরবারে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই দেখা যায় ইন্দ্রনীল সেনের নামে অভিযোগ দায়ের করতে। অভিযোগ দায়েরের পরে গোটা 1 মাস কেটে গেছে। ইন্দ্রনীল সেন এখনো জেলের বাইরে। আদৌ কি শাস্তি পাবে ইন্দ্রনীল? ন্যায় বিচার পাবে ঋদ্ধি? এই নিয়েই তিনি কথা বললেন ট্রু নিউজ বাংলার সাথে। সরকার পরিবর্তনের পর আপনি প্রথম জনতার দরবারে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ জানান প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে, এবং তারপরে গিয়ে দেখা গেছে দোলা ব্যানার্জি এবং গায়িকা দেবপ্রিয়া বিশ্বাস ওনারা দুজনে অভিযোগ জানিয়েছেন, এগিয়ে এসেছেন ইন্দ্রনীল সেনের ব্যাপারে মুখ খোলার জন্য। আপনার অভিযোগ ছিল যে সাংস্কৃতিক জগতে লবিবাজি, তারপর ব্যান কালচার, এই সমস্ত বিরুদ্ধে। আপনার কি মনে হয় ইন্দ্রনীল সেন নিজেকে বাঁচানোর জন্য কি গোপনে বিরোধী শিবিরে যোগ দিয়েছেন এখন? আমি সেটা বলতে পারবো না, কারণ এটা পুরোটাই রাজনীতির ব্যাপার। আই অ্যাম নট এ পলিটিক্যাল পার্সন। 20 সাল থেকে 2020 থেকেই আমি এটা নিয়ে সরব হয়েছি এবং বিভিন্ন চ্যানেলে তখন আমি এই বিষয়টা নিয়ে বলেছিলাম বলে আমার ব্যান তো বহুদিন ধরে আছে, সেটা শুধু নয়, আমার কর্পোরেট কাজগুলোতেও থাবা পড়েছিল। আমি মুখ্যমন্ত্রীর কাছে যে মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম পেয়ে গেছিলাম, আমি সাথে 2-1জনকে নিয়ে গেছিলাম, কিন্তু পরে আমি দেখলাম যে আপনি যাদের নাম করলেন যে তাদের সাথে আমার এজেন্ডাটা আলাদা। কারণ আমি চাই এই জায়গাটা পরিষ্কার হয়ে এই ক্ষমতার রাজনীতি বন্ধ হোক এবং সেখানে কোনো মেরুকরণ যাতে না হয়। তাতে আমি এটা চাইনি কিংবা চাই না যে 10টা কাজের মধ্যে 10টাই আমি পাবো। প্রত্যেক শিল্পী তাদের মতো করে কাজ করুন, মুক্ত আকাশে, মুক্ত বাতাসের নিচে। আগের সরকারে যেমন লবিবাজি হয়েছে, শিল্পীরা সেখানে কোনোভাবে কথা বলেননি এবং তারাই শুধু কাজ করেছেন এবং কিছু শিল্পীর পেটে লাথি মারা হয়েছে, আমি সেইটার বিরুদ্ধেই বলতে গেছিলাম যে এই জায়গাটা অন্ততপক্ষে যাতে পরিষ্কার হোক। কিন্তু অনেকে মুখ খুলেছেন পরে, কেউ কেউ বলেছেন যে ভয়ে তারা চুপ ছিলেন, কেউ কেউ আবার নিজের কাজের জন্যেই বেশি মুখরিত। কিন্তু নিজের কাজ পেতে গেলে নিজেকেও সেই জায়গায় যোগ্য করতে হয়। সেই যোগ্যতা যদি না থাকে তাহলে পাবলিক কোট আনকোট আপনার গান শুনবে না। আমাদের তো পারফর্মিং আর্টস, আমরা যদি সেই জায়গাটা না ধরতে পারি আমাদের কাজ পাবলিক নেবে না। সুতরাং সেই জায়গাটা আমি ব্যান হয়েছি। আমি দীর্ঘ এই বছরগুলো ধরে আমার নিজের কাজ নিজে করে গেছি। আমি আমাকে গ্রুম করেছি। আমি আমার কাজের ভেরিয়াস ধারা দেশে বিদেশে সব জায়গাতে আমি কাজ করেছি এবং আজকের দিনে দাঁড়িয়ে আমার নাম সবাই বিশ্ববাসী যারা বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করেন তারা সবাই জানেন, কারণ আমি আমার গানের সাথে আমার মেধাটাকে, আমার পড়াশোনাকে মিশিয়েছি এবং আমার একাডেমি নিয়ে আমি এই নিয়েই কাজ করেছি। আমি কিন্তু বসে থাকিনি। হ্যাঁ, সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমি হয়তো এই কথাটা বললে আমার বিরোধী যাদের বিরুদ্ধে আমি বলেছি তারাও কিন্তু আমার নামটাকে জানেন, চেনেন, স্বীকার করেছেন এবং গায়ক মন্ত্রী বলেওছেন তার একটা কথায়, ঋদ্ধির সাথে আমার 12 বছর যোগাযোগ নেই। আমার প্রশ্ন যে এটাই একটা পলিটিক্যালি ইনকারেক্ট একটা ওয়ার্ড। উনি বাকিদের নাম ধরে বলেছেন তারা কি আমি চিনি না, আমার নামটাকে কিন্তু চিনি না উনি বলেননি, কারণ উনি তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন বিগত সরকারে। প্রত্যেকটা গায়ক গায়িকার ফোন নাম্বার বা যোগাযোগ ওনার কাছে থাকবে, তাহলে কেন আমি নই? তার মানে এটা পরোক্ষভাবে স্বীকার করা যে আমার সাথে কোনো যোগাযোগ তাদের ছিল না, বা আমি যেমন ব্যান ছিলাম সেই জন্য আমি হল পেতাম না, আমি অনুষ্ঠান পেতাম না, অথচ আমি পঞ্চকবির গানের পায়োনিয়ার আর্টিস্ট 2 বাংলাতে, এবং দেশে বিদেশে আমার সেই শ্রদ্ধার আসনটা, সেই কাজের জায়গাটা কিন্তু আছে। এটাই আমার বলার জায়গা মুখ্যমন্ত্রী কাছে, যেহেতু তার হাতেই তথ্য সংস্কৃতি দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রীর কাছে, যে এই জায়গাটা ক্লিন করুক। বিগত সরকারের কাছে যেসব শিল্পীরা ভুরি ভুরি কাজ পেয়েছেন, ভুরি ভুরি অর্থ উপার্জন করেছেন, ভুরি ভুরি পুরস্কার পেয়েছেন, সেখানে যখন পুরস্কার পেয়েছেন, যখন অনুষ্ঠান করছেন, তখন তাদের ভয় পেতে দেখিনি।
তাদের মুখে যে মানে আলো, যে ক্ষমতার দম্ভ ছিল, তাতে কোনো ভয়ের চিহ্ন ছিল না। সরকার বদলাতেই ভয় পাওয়া, এই কথাটা কিন্তু খুব ক্লিশে হয়ে গেছে, জনগণ এটা বোঝে। আমার মনে হয় যে ক্ষমতার অলিন্দে ঘুরতে হয়তো সবার অনেকেরই ভালো লাগে, এবং সেখান থেকে সেই ক্ষমতার অলিন্দ অন্যদের ওপর চাপিয়ে দিতে, সেখান থেকে কাজ উদ্ধার করতে, কাজ আদায় করতে অনেকেরই ভালো লাগে। কিন্তু এখন সময় যে প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি শিল্পী তাদের শিরদাঁড়া নিয়ে নিজের কাজ করুন, এইটুকুই আমার চাহিদা ছিল মুখ্যমন্ত্রীর কাছে। এইটুকুই আমার বলার, যে আমি যেন আমার হলগুলো পাই ঠিকঠাক মতো। আমার প্রচুর ভালো ভালো স্টুডেন্ট আছে, তারা সামনে কিছু কিছু কাজ পাক। তেমনি প্রত্যেকটা শিল্পী যারা বিগত বছরে অনেকেই আছেন যারা ওনাদের পেটোয়া শিল্পী ছিলেন, তারা যেমন রেগুলার কাজ পেতেন। অনেক শিল্পীই কিন্তু আছেন, আমার শ্রাবণী সেন, ইন্দ্রাণী সেনের নামই বলতে পারি, যে তারাও কিন্তু রেগুলার কাজ, সরকারি কাজ অত পেতেন না। হ্যাঁ, তারা হয়তো সরকারি হল পেতেন বা কিছু পেতেন, কিন্তু তাদের যোগ্যতা, তাদের গুণগত মান, প্রভাতী মুখার্জি, কুমার মুখোপাধ্যায়, বর্ণালী চট্টোপাধ্যায়, শুভেন্দু মাইতি, দেবজ্যোতি মিশ্র, আমি কত নাম বলবো আমি গানের শিল্পী হিসেবে। এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজের নিজের একটা পরিচিতি আছে নিজের জায়গাতে, সেইটা কিন্তু কোনো সরকার আমাদের হাতে তুলে দেয়নি। আমরা নিজেরা নিজেদের যোগ্যতাতে, নিজেদের সাধনায়, নিজেদের সততায় পেয়েছি। আমার এই একটাই কথা বলার ছিল বা বলার আছে। আপনি এখন অবধি জনতার দরবারে গিয়ে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন, আপনি কি লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ তো অবশ্যই এটা জানিয়েছি। এছাড়া অন্যান্য কোন শিল্পীরা লিখিত অভিযোগ জানিয়েছেন? আমি সেটা বলতে পারবো না, কারণ আমাকে অনেকগুলো সংস্থার থেকেই ফোন করা হয়েছিল, যে অনেকেই অনেক রকম ফোরাম করছে বা সংস্থা করছে বা টিম করছে। বাট আমি এইটুকু জানি যে আমি সঙ্গীত শিল্পী, আমার কাজ সঙ্গীত পরিবেশন করা, আমি এখন গুরু, আমার কাজ শিষ্য তৈরি করা, আমার কাজ গবেষণা করা, আমার বিভিন্ন কাজে আমি ব্যস্ত। আমি সংগঠন করার মতো আমার সময় নেই, আমার সেই মানসিকতাও নেই। কারণ আমার ধারণা যে কোনো সংগঠনই, আগে যে অ্যাপস ছিল সেটাও একটা ভালো মানসিকতা নিয়ে তৈরি হয়েছিল, কিন্তু পরে কিন্তু সেটা একটা বিষাক্ত ভিসাস সার্কেল হয়ে গেল। সেই জন্যে আমাদের যদি বোঝাপড়াটা খুব ক্লিয়ার না থাকে এবং চাহিদা যদি খুব ক্লিয়ার না থাকে, সেখানে কারেন্ট আন্ডার কারেন্ট অনেকই কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং আমি সেই জন্যে আমি লিখিত অভিযোগ জানিয়েছি। ওখান থেকে যেভাবে যেভাবে যা করবার সেটা অলরেডি প্রসেস করেছেন, এবং সবথেকে বড় কথা মুখ্যমন্ত্রী আমাকে সময় দিয়েছেন, আমার কথা শুনেছেন, এবং বন্দে মাতরম গানের আদি সুর আমি জানি। আমি সংস্কৃত গান একমাত্র শিল্পী যিনি সংস্কৃত গান করেন সারা পৃথিবীতে, যেমন অনেক কিছু, শঙ্করাচার্যের স্তোত্র, তারপর ধনধন্যর সংস্কৃত। সুতরাং সেগুলো উনি শুনেছেন। যদি কখনো আমার ছেলে মেয়েরা কাজ পায় আমি খুব খুশি হব। আপনি এক্ষুনি অ্যাপসের কথা বললেন, শোনা গেছে যে অ্যাপসের 15 জন মতন গায়ক গায়িকা যারা সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে থাকতো কোনো জায়গায় অনুষ্ঠান পাওয়ার, যে কোনো সরকারি প্রোগ্রামেতে অনুষ্ঠান পাওয়ার, সেই বিষয়ে আপনি কি বলবেন? কেন আপনারা পেতেন না অনুষ্ঠান? দেখো, আমি অ্যাপসের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে 2015 সালে, মোস্ট প্রবলি 14-15 ওই সময়টাতেই। কারণ আমি একটা প্রশ্ন তুলেছিলাম, এই যে যত মেলা উৎসব তো হঠাৎ করে খুব বেড়ে গেল, কারণ বামফ্রন্ট আমলের শেষ দিকে আমার শিল্প জগতে প্রবেশ, তখনও কিন্তু পার্টিকুলার ডেট ধরে ধরে কিছু কাজ অনুষ্ঠান হতো। কিন্তু এই বিগত সরকারের আমলে অনুষ্ঠান, মেলা, খেলা, উৎসব, জেলা সব ভীষণ বেড়ে গেল। এবং আমি একটা প্রশ্ন করেছিলাম যে সব অনুষ্ঠান কেন এই 15 ঠিক না 20 জন 22 জনের মধ্যে কেন ভাগ করা হবে। এবং মানে আমাদের গায়ক মন্ত্রীর একটা পেটোয়া লিস্ট ছিল একদম ইয়াং গ্রুপের আর্টিস্টদের কাছে, যারা সরকারি কাজ ছাড়া কিন্তু আর কোনো কাজই তাদের কোনো পরিচিতি নেই। হ্যাঁ, সেইটা আমি প্রশ্ন তুলেছিলাম যে ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে দেওয়া হোক। যদি দুটো অনুষ্ঠান খারাপ করে বা ফেল করে তখন নয় অন্য কাউকে দেওয়া হবে। এটা আমার মনে করি আমি খুব জাস্টিফাইড একটা প্রশ্ন তুলেছিলাম। কিন্তু তাদের নীতিই ছিল যে তাদের বিরুদ্ধে কথা বলবে বা তাঁর বিরুদ্ধে কথা বলবে, এদের তো একটা নেক্সাস ছিল বা এখনও তারা ঢোকার চেষ্টা করছে আছে, তখনই তার কণ্ঠটা রোধ করে দেওয়া হবে, তাকে বলতে দেওয়া হবে না। আর আমাদের সমাজে এখনও কিন্তু আমরা মেয়েরা সেকেন্ড ক্লাস সিটিজেন, এবং আমরা যারা কাজ করি, আমরা যারা একটু ভোকাল, আমরা কিন্তু অনেক বিপদের সম্মুখীন হই। তার মধ্যে আমার লেখাপড়া আছে, আমি দেখতে শুনতে ভালো, আমাকে একা কাজ করতে হয়, রাত বিরেতে ফিরতে হয়, এবং এই সব ঘটনার জন্য আমাকে অনেক থ্রেটনিংয়ের মুখেও পড়তে হয়েছে। কিন্তু তাতেও আমি আমার বলাটা বন্ধ করিনি, কারণ আমার এইটাই বলার বিষয় ছিল যে কেন
নিজের যারা কাছের লোক তাদের যোগ্যতা যদি কমও থাকে, একটু যদি কেউ প্রশ্ন করে বা একটু যদি কেউ কর্তাভাজা না হয়, তার যোগ্যতা থাকলেও কেন সে পাবে না? সেই জন্য 2014-15 থেকে ওদের সাথে কোনো আমার যোগাযোগ নেই, এবং আমাকে মাঝে মাঝে ওরা ফোন একজন দুজন, একে গার্গী ঘোষ নাকি আছে, সে ফোন করতো যে আপনার অ্যাপসে চাঁদা বাকি আছে, এবং আমরা যখন অ্যাপসে চাঁদা দিয়েছি আমাদের কাছ থেকে এসির টাকাটা, বাথরুমে দুটো লাইট লাগানো হয়েছে সেই টাকাটাও হিসেব করে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে আমার প্রশ্ন যে দেখো, আমার যা কাজের জায়গা, আমার যা সিনিয়রিটি, আমার ওই একটা গান কোরাসে গিয়ে গাওয়া বা একটা গান স্টেজে উঠে গাইলে আমার কিছু যাবে আসবে না, কারণ এখান থেকে আমি কোনো অর্থও পাবো না, এখান থেকে আমি কোনো পাবলিসিটিই পাবো না। কিন্তু প্রচুর এদের মানে সদস্য অনেকে আছে জেলা শহর মফস্বল থেকে, নতুন নতুন গানের ছেলেমেয়েরা আসে যে এই জগৎটাকে দেখে, সিনিয়রদের দেখে আকৃষ্ট হয়ে যে কাজ করব। আমি তাদের কথা ভেবেই বলেছি, আমি তাদের কথা ভেবেই বলছি, আমি তাদের কথা ভেবেই বলবো। আপনি তো প্রায় 3 সপ্তাহ আগে আপনি অভিযোগ জানিয়েছিলেন, এই অভিযোগটা আপনি এখনো অবধি ন্যায় বিচার কতটা পেয়েছেন বলে মনে হচ্ছে আপনার? ইন্দ্রনীল সেনকে কি গ্রেফতার করা হবে পরবর্তীকালে? ইন্দ্রনীল সেনকে মানে ওনার বিরুদ্ধে তো আরো কিছু অভিযোগ পড়েছে, ওনার এবং ওনার স্ত্রীর বিরুদ্ধে, গ্রেপ্তার করা তো উচিত। তবে আমার একটা স্থির বিশ্বাস এবং একটা শ্রদ্ধা আছে আমাদের মুখ্যমন্ত্রীর ওপরে, কারণ তিনি খুবই মানে স্থিতধী একজন মানুষ, এবং অন্যায় করেছে শাস্তি পাবে না এমনটা বোধহয় কারোর ক্ষেত্রেই হবে না, শুধু দুদিনের হয়তো অপেক্ষা করতে হবে। চারিদিকে তোমরা তো দেখছো যে প্রতিদিনই কেউ না কেউ ধরা পড়ছে বা কি। বড় রাঘব বোয়ালদের ধরতে গেলে জালটাকে অনেক শক্ত করে ফেলতে হয়, না হলে কি হয়, রাঘব বোয়ালদেরও তো একটা মানে কানেক্টিভিটি নেটওয়ার্ক আছে, সুতরাং সেই জালটাকে ছিঁড়ে যাতে বেরোতে না পারে। সুতরাং এই ব্যাপারটা আমার মনে হয়, এটা আমার বুদ্ধি দিয়ে বিচার করে এটা আমার মনে হয়েছে। তবে নিশ্চয়ই আমি আশাবাদী না হলে সরকার বদলাতো না, এবং যা অন্যায় অবিচার মানুষের প্রতি হয়েছে, জনগণের প্রতি হয়েছে, অভয়ের প্রতি হয়েছে, প্রতিটা মানুষের আমাদের মানে পুরো দেয়ালে পিঠ থেকে গেছিল, যারা ওদের কর্তাভজা নয় তাদের। এবং একটা শ্রেণীর হাতে একটা সময় দেখেছি তারা টায়ারের চটি পরে রাস্তায় ঘুরতো, তাদের হাতে যে প্রভূত অর্থ এসেছিল, এই অর্থ তো আমার তোমার ট্যাক্সের টাকাই, আমরাও তো ভোটার, আমাদের গরিবের রক্ত জল করা আমাদের যে জনসাধারণ আছে তাদের কাছ থেকে তোলা নেওয়া, কাটপানি নেওয়া, আমি শুনেছি ভিখিরির কাছ থেকেও তোলা নেওয়া হতো। এই যে ন্যাস্টি মানসিকতা, আমার প্রোটেস্ট এটার বিরুদ্ধে। আমি আশাবাদী, আমার ধারণা নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রী তার ভাবনায় আছে, আমাদের অগ্নিমিত্রা পালেরও ভাবনায় আছে, ওনার ইউনিটটা খুব সুন্দর ইউনিট, তারা কাজ করছেন, যারা মন্ত্রী সভায় আছেন, এমএলএরাও যথেষ্ট তাদের ডিরেকশনে কাজ করছেন, আশা করি ভালোই হবে। আপনি কাটমানির বিরুদ্ধে অভিযোগ যেহেতু করেছিলেন, আমি একটা প্রশ্ন করতে চাই যে কাটমানি উনি নিয়েছেন, সেই প্রমাণ কি আপনার কাছে আছে যেটা আপনি মিডিয়া বা তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে পারবেন? মানে কিসের প্রেক্ষিতে ওনাকে গ্রেফতার করা হবে? আমি আগেই বললাম যে ওনাকে যদি গ্রেপ্তার করা হয় বা করা যাওয়ার চেষ্টা করা হয়, অলরেডি ওনার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ হয়ে গেছে। আমি যেহেতু ব্যান ছিলাম, আমার কাছে তো কোনো কাটমানি নেওয়ার প্রশ্ন ওঠে না, কারণ আমি তো কাজই পেতাম না। নতুন শিল্পীদের বা জুনিয়র ছেলে মেয়েদের কাছে এবং ওনার যে টিম ছিল তাদের কাছে টাকা লেনদেনের অনেক খবর আছে। আমার কাজ মুখ্যমন্ত্রী বা একদম উচ্চ মহলে যারা আছে, যেগুলো আমি ফেস করেছি, আমার কাছে যে মানুষ বলেছেন তারা ফেস করেছেন, সেগুলো বলা। আমার কাজ কিন্তু তদন্ত করা নয়, আমি কিন্তু পুলিশ নই বা গোয়েন্দা নই, আমি একজন সঙ্গীত শিল্পী। সুতরাং আমি ভেরি মাচ আমার সঙ্গীতের মধ্যেই, আমার কাজের মধ্যেই আমি ফিরে এসেছি, যেইটা জানাবার উচ্চ মহলে আমি সেটাই জানিয়েছি। আপনি কিছুক্ষণ আগে ইন্দ্রনীল সেনের স্ত্রীর কথাটাও বললেন, যেটা আমরা সবাই জানি এই মুহূর্তে। সেখানে তার স্ত্রী কি তার বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগে কোনোভাবে জড়িত ছিলেন? একটা তো অলরেডি এফআইআর হয়েছে, দুর্গাপূজায় যে ইউনেস্কোর যে স্ক্যামটা, সেখানে তো তার স্ত্রীর নামও আছে, স্ত্রীর নামে তো কোটি কোটি টাকার সম্পত্তি আছে। এটা তো মানে আমরা খবরে দেখেছি, আমরা কাগজে পড়েছি। একটা পরিবারে যখন একজন চুরি করছে বা ডাকাতি করছে,
সেই ভাগ, সেই ক্ষমতার দম্ভ, আস্ফালন, তার পরিবারের সবাই কিন্তু জড়িত থাকে, সবাই কিন্তু সেটা খুব খুশি মনে উপভোগ করে। এটা কেন, আমাদের কিন্তু খুব ছোট ছোট পরিবার, এমন নয় যে আগেকার দিনের মতো 20 জন 30 জনের জয়েন্ট ফ্যামিলি। সুতরাং কেউ যদি বলেন যে আমি এটা জানতাম না, আমি এটা জানি না, আমি বুঝতাম না, আমার মনে হয় না সেই কথাগুলো খুব সঠিক। আমি আমার শেষ প্রশ্নে আসছি। টলিউড পরিচালনার স্বার্থে চলচ্চিত্র জগৎ থেকে 5 জন বিধায়ককে নিয়ে একটা কমিটি গঠন হয়েছে। তাদের কারোর সঙ্গে কি আপনার কথা হয়েছে এই বিষয়ে? না, তাদের সাথে তো আমার কথা বলার এটার বিষয় ছিল না, কারণ আমার এই বিষয়টা আমি সর্বোচ্চ মানুষের কাছেই পৌঁছে দিয়েছি। এবং টলিউডে যারা এসেছেন তারা আমার খুবই পরিচিত মানুষ এবং আমার খুব প্রিয়জন। প্রত্যেকেই নিজের নিজের জায়গায় যথেষ্ট গুণী মানুষ, এবং আমার ধারণা তাদের হাতে টলিউডের এটা যে অব্যবস্থা ছিল সেটাই মূলত দেওয়া হয়েছে, এবং তারা সেগুলোকে নিশ্চয়ই শর্ট আউট করবেন। কিন্তু আমার এই বিষয় নিয়ে আবার আমি তাদের সাথে কথা বলবো, মানে তুমি যদি সুপ্রিম কোর্টে মামলা লড়ো, তুমি তো আলিপুর কোর্ট বা হাইকোর্টে গিয়ে লড়বে না, সেটা তারা তো সবাই জানেন। যেহেতু আমি সঙ্গীত শিল্পী এবং আমি যথেষ্ট পরিচিত মুখ, আমি জনতার দরবারে গেছি, এটাই তো একটা নিউজ যে আমি কেন গেছি। আমি তো আমার ব্যক্তিগত ব্যাপারে যাইনি, আমি সার্বিক ব্যাপারে গেছি, এবং আমাদের এই সঙ্গীত জগতের দীর্ঘদিনের এই নোংরামি, এইটা বন্ধ করতে গিয়ে, এইটা যদি বন্ধ হয় এই আবেদন নিয়ে গেছি। আমি অভিযোগ জানিয়েছি একজনের বিরুদ্ধে এবং তার নেক্সাসের বিরুদ্ধে। আমার তো সেটাও প্রশ্ন, সিনিয়র আর্টিস্টরা অনেকেই এই নেক্সাসে ছিলেন বা তারা জানতেন, না থাকলেও তারা কেন প্রোটেস্ট করেননি? আজকে আমি সিনিয়র আর্টিস্ট হয়ে আমি প্রোটেস্ট করছি, 2020 থেকে আমি প্রোটেস্ট করছি। তার মানে কি আছে, আমি যে আমার শিরদাঁড়া আছে, বাকিরা কি শিরদাঁড়াহীন? এটা আমার প্রশ্ন।